প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে বৈঠকে বসেছে বিএনপি। প্রাধান্য পাচ্ছে চলমান পরিস্থিতি ও নির্বাচন। ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি থেকে হাড়ের আলামত সংগ্রহ, ল্যাবে পরীক্ষা করে দেখছে সিআইডি। বেনজির আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিল আদালত। জুলাই অভ্যুত্থানে হতাহতরা ইতিহাসের স্রষ্টা, নতুন বাংলাদেশে গন্ডগোল সৃষ্টিকারীদের নিশ্চিহ্ন করার হুঁশিয়ারি প্রধান উপদেষ্টার। নীতি সুধার 10% রেখে অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক, মূল্যস্ফীতি কমার আশা। স্বাগত সংবাদ সংযোগে আপনাদের সাথে আছি আমি বুশরা সারাজিন। শুনছিলেন প্রধান শিরোনামগুলো, এবারে পুরো খবর। চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে যমুনায় প্রবেশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল। সন্ধ্যা 6টায় 5 মিনিটে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করেন। বিএনপি মহাসচিব ছাড়াও যমুনায় এসেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও মেজর হাফিজউদ্দিন আহমেদ। বৈঠকে দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। এছাড়াও নির্বাচনী রোডম্যাপ নিয়েও আলোচনা হবার কথা রয়েছে। এসব বিষয়ে দলের অবস্থানও তুলে ধরবেন বিএনপির প্রতিনিধিরা। দর্শক, এই মুহূর্তে আমাদের সহকর্মী শফিকুল আছেন যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে, কথা বলবো তার সাথে। শফিকুল, বিএনপি নেতারা ঠিক কি কি বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছেন, কিছু জানতে পেরেছেন কিনা? চলছে, আমরা যমুনার সামনে অবস্থান করছি এবং সন্ধ্যা 6টার কিছু পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির আরও 2 জন সদস্য সালাউদ্দিন আহমেদ এবং মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ, এই 3 সদস্যের একটি প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করেছে এবং বৈঠকটি 45 মিনিট বৈঠকটি হওয়ার কথা ছিল, যদিও এখনও বৈঠকটি শেষ হয়নি। বৈঠকের পরে আমরা যতদূর জানতে পেরেছি, এখানে যমুনা থেকে বের হয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সাংবাদিকদের সাথে কথা বলবেন এবং তখনই আমরা আসলে আনুষ্ঠানিকভাবে জানতে পারবো কি নিয়ে বৈঠকটি হচ্ছে এবং কি কি প্রস্তাবনা দলের পক্ষ থেকে দেয়া হয়েছে প্রধান উপদেষ্টা। তবে একটি বিষয় জানিয়ে রাখি, আমরা গত কয়েকদিন ধরে দেখছিলাম বিএনপি বিভিন্ন সভা সেমিনার সহ বিভিন্ন জায়গায় দলের পক্ষ থেকে তাদের যে অবস্থান জানাচ্ছিল যে তারা দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচনের রোডম্যাপ, স্পষ্ট রোডম্যাপ তারা চাচ্ছেন এবং গতকাল প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকেও সেসব বিষয়ে আলোচনা হয়েছে এবং সেই নির্বাচনের রোডম্যাপের বিষয়টি এখানে আলোচনা হতে পারে। এর বাইরে গত শুক্রবারে বিএনপি স্থায়ী কমিটির যেই সদস্যদের যে বৈঠকটি হয়, সেই বৈঠকে কিছু বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। দেশের এই চলমান সাম্প্রতিক যে অস্থিরতা এবং দেশের বিভিন্ন জায়গায় যে ভাঙচুর সহ বিভিন্ন অস্থিরতার সৃষ্টি হয়েছে, এসব বিষয়ে অন্তর্বর্তী সরকারকে জোরালো পদক্ষেপ নেওয়ার বিষয়ে দলের পক্ষ থেকে একটি আহ্বান জানানো হতে পারে। যেহেতু তারা এখন অন্তর্বর্তী সরকারের দায়িত্বে রয়েছেন এবং রাষ্ট্র পরিচালনা করছেন, সেক্ষেত্রে দেশের যে অস্থিরতা সেসব বিষয় সমাধানের জন্য তাদেরকে আরো জোরালো ভূমিকা নেওয়ার বিষয়ে বিএনপির পক্ষ থেকে একটি তাগিদ দেওয়া হতে পারে। শফিকুল, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি আছেন সেখানে। আমরা নিশ্চয়ই বৈঠকটি শেষ হলে আবারও ফিরবো আপনার কাছে। দর্শক, বিএনপির প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে গিয়েছেন, এ সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল ইসলাম। নির্বাচন প্রলম্বিত করে সরকার ক্ষমতা দীর্ঘায়িত করলে মানুষ সেটি আর বেশি দিন মেনে নেবে না, এমনটা উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, এরই মধ্যে সরকারের নানা কর্মকাণ্ডে বিজয়ের আনন্দ মলিন হয়ে গেছে। এদিকে বিএনপি হাসিনার পাতা ফাঁদে পা দিতে চায় না বলেই দ্রুত নির্বাচনের তাগিদ দিচ্ছে, জানান দলটির অন্যান্য নেতারা। রহিম রুমানের প্রতিবেদন। ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস আয়োজিত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের 6 মাস ছাত্র জনতা এখন কোথায় শীর্ষক গোলটেবিল বৈঠক। বৈঠকে অংশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের দাবি, বুলডোজার দিয়ে ভবন ভাঙার সুযোগ দিয়ে সরকার নিজেই তার অস্তিত্ব নিয়ে প্রশ্নের মুখে পড়েছে। এই বুলডোজার ঘটনা এটা একটা সরকারের অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ করেছে। এটা অত্যন্ত খারাপ সাইন যে একটা গভর্নমেন্ট
আছে কিনা এ নিয়ে যদি জনগণের মধ্যে অথবা গভর্নমেন্ট ফাংশনিং কিনা এটা নিয়ে যদি জনগণের মধ্যে প্রশ্ন ওঠে অংশের মধ্যে, তাহলে সেখানে একটা বড় ধরনের অনিশ্চয়তার জায়গা সৃষ্টি হয়। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান জানান, নির্বাচন প্রলম্বিত করে সরকার যদি নিজের অবস্থান দীর্ঘায়িত করে তা যৌক্তিক হবে না, মানুষও তা আর বেশি দিন মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। বাংলাদেশের কোটি কোটি মানুষ বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট ডিগ্রি থাকুক বা না থাকুক, রিক্সা চালাক বা গ্রামে ফসলের ক্ষেত্রে লাঙল চালাক, তাকে গিয়ে যদি আমরা বা গার্মেন্টস শ্রমিক যে নারী আছে তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে যৌক্তিক সময়টা কি, সেটা না বলতে পারলেও সে কিন্তু একটি কথা স্পষ্ট করে বলে দেবে যে কোন সময়টা যৌক্তিক নয়। অর্থাৎ এই সরকার যদি তাদের অবস্থানকে দীর্ঘায়িত করে সেটা যৌক্তিক হবে না। এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও আগামী বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধের পর শেখ মুজিব নির্বাচন দিতে ব্যর্থ হয়েছিলেন বলেই মুক্তিযুদ্ধ পরবর্তী সব আকাঙ্ক্ষা অধরা রয়ে গেছে। উদ্দেশ্য সৎ হলে পরে ৩১ দফা আপনি পড়তেন, আপনারা পড়তেন, কিন্তু তার ধারে কাছে না গিয়ে খালি এক কথা সংস্কার সংস্কার। উনি বলতেন উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, সংস্কার সংস্কার, একটা কাছাকাছি ব্যাপার আছে, এগুলো বাদ দিতে হবে। আর অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে আয়োজিত প্রতীকী এক অবস্থান কর্মসূচিতে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক বলেন, সংস্কারের ফাঁক গলে এই সরকারকে বিএনপি আর কোনো ষড়যন্ত্রের সুযোগ দিতে চায় না। সংস্কার চলবে, সেই সংস্কার কম সময়ের মধ্যে করে নির্বাচনের ম্যাপ দেন, রোড দেন, তাড়াতাড়ি করেন, না হলে অস্থিরতা আবার বেড়ে যাবে, আবার কোন ষড়যন্ত্র ফাঁক করে ঢুকে যাবে, সেই ষড়যন্ত্র রুখতে রুখতে আবার সময় অতিবাহিত করবেন, আমরা সেটা আর গ্রহণ করতে চাই না। সময় মতো ডেভিল হান্টের অভিযান পরিচালনা করা হলে গাজীপুরে ছাত্রদের হামলার শিকার হতে হতো না বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচনে দিবেন। রহিম রুমন, ৭১, ঢাকা। নিয়োগ নিশ্চিতের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নেওয়া নিবন্ধিত শিক্ষকদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ। যান চলাচল স্বাভাবিক রাখতে ব্যবহার করা হয় টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডও। এ সময় বেশ কয়েকজন আহত হন, আটক করা হয় অনেককে। আদালতের আদেশে নিয়োগ বাতিলের পর থেকেই আন্দোলন করে আসছেন প্রাথমিকের প্রায় ৬৫০০ শিক্ষক। এদিন তাদের সাথে আন্দোলনে যোগ দেন নিয়োগ বঞ্চিত নিবন্ধিত শিক্ষকরা। সুমন তানভীরের প্রতিবেদন। দুপুর ২টার শাহবাগ মোড়, পুলিশের মারমুখী অবস্থান। দিক বেদিক ছুটোছুটি করছেন দেশের বিভিন্ন এলাকা থেকে আসা প্রাথমিকের নিবন্ধিত শিক্ষকরা। প্রথম তাদের বুঝিয়ে শাহবাগ মোড় থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ, কিন্তু শাহবাগের গুরুত্বপূর্ণ সড়কটি আটকে রাখে আন্দোলনকারীরা। বন্ধ হয়ে যায় যান চলাচল, বল প্রয়োগে যায় পুলিশ, শুরু হয় লাঠিচার্জ, সেই সাথে চলে জলকামান, টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেডও। আমরা যখন করতে গেছি, মানুষদেরকে বাঁচাইতে গেছি, ওরা গাছ তুলছে। এর আগে পুলিশ আমাদেরকে 2 জন গুলিবিদ্ধ করছে, তারপর মাইর দিয়ে আমাদের জায়গায় জায়গায় ফেলে রাখছে। আমরা রাজনীতি বগুড়ার থেকে আমাদের ঘিরে আমরা কি ঘিরে বৈষম্যের শিকার। পূর্ব ঘোষণা অনুযায়ী দুপুর ১২টার পরেই এনটিআরসি এর নিয়োগ দুর্নীতির অভিযোগে প্রথমে জাদুঘরের সামনে এবং পরে শাহবাগ মোড়ে অবস্থান নেন নিয়োগ বঞ্চিত নিবন্ধিত শিক্ষকদের একটি দল। এ সময় নিয়োগ নিশ্চিতের দাবিতে রাস্তার অপর পাশে অবস্থান নেয় আদালতের আদেশে সম্প্রতি নিয়োগ বঞ্চিত হওয়া শিক্ষকরাও। আমরা এখানে প্রায় 2 ঘন্টা ধরে আছি, আমাদের মারপিট করেছে, পানি দিয়ে মারিছে, তারপর সাউন্ড গ্রেনেড মারিছে। এই অন্তর্বর্তী সরকারি সুপারিশ প্রাপ্ত করছে, কিন্তু এই সরকারি আবার আমাদের নিয়োগ বঞ্চিত করে দিচ্ছে। আমরা সেই অধিকার ফিরিয়ে নিতে রাজপথে এসেছি। আমাদের নিয়োগ দেওয়া হয়েছে, আমরা সুপারিশ প্রাপ্ত শিক্ষক, কিন্তু আমাদের জয়েনিং দিচ্ছে না। আমরা আজকে 6 দিন যাবত এখানে অবস্থান করতেছি, প্রশাসনের কোনো মাথা ব্যথা নাই আমাদেরকে নিয়ে। উপদেষ্টার সঙ্গে দেখা করাবে বলে শাহবাগ থানা থেকে আমাদের প্রতিনিধি দল গিয়েছিল 6 জন, কিন্তু আমাদেরকে দেখা করানো হয়নি, আমাদেরকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হয়েছে। দুই গ্রুপের অবস্থানে অচল হয়ে পড়ে শাহবাগ মোড়। পরে জলকামান ও টিয়ার সেল মেরে আন্দোলনরতদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। এ সময় আহত হন অনেকে, আটক করা হয় বেশ কয়েকজনকে। গুরুত্বপূর্ণ মোড়ে আছে, আমরা তো সেই জন্যই করতেছি যে এরা যেন উঠে যায়, আমরা যেন যান চলাচলটা স্বাভাবিক রাখতে পারি। তাদের যে বিষয়টা আছে আমি নিজে দেখতেছি যে আমি কোন জায়গায় যাওয়া লাগে আমি নিয়ে যাব। আমি অলরেডি ওদের সাথে কথা বলাইছি, প্রতিনিধি পাঠাইছি, তারপরে আবার হঠাৎ করে আসছে। পুলিশের কঠোর অবস্থানের পরও বিকাল 4:30 পর্যন্ত শাহবাগ মোড়ে নিজেদের অবস্থান ধরে রাখে আন্দোলনকারীরা।
পরে জাদুঘরের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে তারা। সুমন তানভীর, ৭১, ঢাকা। রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়ির এলাকা থেকে হাড়গোড় পাওয়া গেছে। তবে এগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর তা ল্যাবে পরীক্ষা করে দেখবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডি ক্রাইম সিন। এরই মধ্যে তারা আলামত সংগ্রহ করেছেন। আজ সকাল 10টার পর আলামত সংগ্রহ করে ক্রাইম সিন। এর আগে ধানমন্ডির ৩২ নম্বরে ভেঙে ফেলা বাড়ির আলামত সংগ্রহ করতে সকাল 8টার দিকে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে যায়। মহিম মিজানের রিপোর্ট। গত 5 ফেব্রুয়ারি ক্ষমতাচ্যুত ও ভারতে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার অনলাইনের বক্তব্য দেয়াকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। বাড়িটি ভাঙা শুরুর পরদিন পাশে নির্মাণাধীন ভবনের বেজমেন্টের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে আয়নাঘর বা গোপন বন্দিশালা আছে এমন কথা ওঠে। এরপর সেখানে আসলে কি আছে সেটা দেখার জন্য জমে থাকা পানি সরানোর দাবি তোলা হয়। যদিও রোববার বেজমেন্টে পানি সরিয়ে সেখানে কিছুই পায়নি ফায়ার সার্ভিস। সোমবার সকালে 8:45টার দিকে সিআইডির ক্রাইম সিন ইউনিট এসে আলামত সংগ্রহের কাজ শুরু করে। এখানে যেহেতু পতিত আয়নাঘর হিসাবে যে আন্ডারগ্রাউন্ডটা আমরা দেখলাম, ওখানে যা যা আলামত হিসাবে আমরা আমাদের কাজটা তো আলামত কালেকশন করতেছি। আরও চেষ্টা করতেছি এই বিল্ডিংয়ে এবং ওই বিল্ডিংয়ে এবং আন্ডারপাসে আমরা যেটুকু সম্ভব চেষ্টা করতেছি। টর্চারিং হয়েছে কিনা, টর্চারিং সেল হিসেবে ব্যবহৃত হয়েছে কিনা, এই কার্যক্রমের ব্যাপারে আমরা যেটুকু আমাদের কার্যক্রম চালাচ্ছি, আলামত উদ্ধারের চেষ্টা করতেছি। সিআইডি তদন্ত দল জানায় ৩২ নম্বরে কিছু হাড়গোড় পাওয়া গেছে, সেগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর তা পরীক্ষা করতে সিআইডির ক্রাইম সিনকে ডাকা হয়। আলামত সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন হাড়গোড়গুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর। সন্দেহজনক যা আলামত পাচ্ছি তা কালেকশন করতেছি এবং সেগুলো কালেকশন করার পরে আমরা বুঝতে পারবো এই এভিডেন্সগুলা কিসের। প্রাথমিকভাবে তো আমরা আসলে এখনো অনুমান করতে পারতেছি না আসলে কি হিসাবে এখানে এই আন্ডারগ্রাউন্ডটা ব্যবহার হতো। সিআইডি তদন্ত দল জানায় জব্দকৃত আলামত ল্যাব পরীক্ষার ফলাফল ছাড়া এখনই কিছু বলা যাচ্ছে না আসলে ওই বাড়ির ভেতরে কি ছিল। মহিম মিজান, ৭১, ঢাকা। নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যারা গন্ডগোল করতে পারে তাদেরকে নিশ্চিহ্ন করতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক্ষেত্রে তাদের বুঝিয়ে শৃঙ্খলার পথে ফেরাতে হবে, না হয় আইনের হাতে সোপর্দ করতে হবে বলেও জানান তিনি। সকাল নিজ কার্যালয়ে জুলাই অভ্যুত্থানে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার অনুষ্ঠানে তিনি একথা বলেন। আরও জানাচ্ছেন নুরনবী সরকার। জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের জন্য আর্থিক সহায়তা দেওয়ার কার্যক্রম শুরু করল অন্তর্বর্তী সরকার। সকালে নিজ কার্যালয়ে এর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। প্রথম দিনে অভ্যুত্থানে শহীদ 21টি পরিবারের সদস্য ও 7 জন আহতের মধ্যে চেক হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা। সরকারি গেজেটে এ পর্যন্ত শহীদের সংখ্যা 834 জন। আহতদের সংখ্যা নিয়েও শীঘ্রই গেজেট প্রকাশ করতে যাচ্ছে সরকার। অনুষ্ঠানে এ সময় কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন শহীদ পরিবারের সদস্যরা। পরে প্রধান উপদেষ্টা বলেন, অভ্যুত্থানে শহীদদের ত্যাগ নতুন বাংলাদেশ নির্মাণে জাতিকে সাহস যোগাবে। যাদের ত্যাগের বিনিময়ে দেশটা আজকে নতুন বাংলাদেশ বলার সাহস পাচ্ছে, আপনি ইতিহাসের স্রষ্টা। আপনার ছেলে, আপনার সন্তান, আপনার ভাই, আপনি নিজে যিনি আহত হয়েছেন, যারা এখানে আসছেন, তারা ইতিহাসের স্রষ্টা। ইতিহাসের স্রষ্টাকে সাধারণ মাপকাঠি দিয়ে, টাকা পয়সা দিয়ে হয় না। প্রধান উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশ নির্মাণের পথে যারা বাধা দেবে তাদের নিশ্চিহ্ন করতে হবে, একসঙ্গে থাকতে হবে। সারা দেশের জন্য আজকে এটা খুবই জরুরি। সম্প্রতি যেসব ঘটনা ঘটলো তোমাদের চোখের সামনে হলো, এটা একবার না, আরো সামনে আরো বহু রকমের ঘটনা ঘটবে। কারণ ওরা তো ছাড়তেছে না তাদের। এই নতুন বাংলাদেশের ভেতরে যারা গন্ডগোলের সৃষ্টি করতে পারে তাদেরও নিশ্চিহ্ন করবো আমরা। তাদেরকে দলে বেরিয়ে ফেলবো, নিজেদের মধ্যে নিয়ে আসবো। আর তা না হলে
আইনের কাছে সুপর্দ করে দেবো। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম জানান, প্রতিটি শহীদ পরিবারকে পর্যায়ক্রমে এককালীন 30 লাখ টাকা করে সহায়তা দেওয়া হবে। পরিবারের সক্ষম সদস্যদের সরকারি চাকরি দেওয়া হবে। এছাড়া মাসিক 20,000 টাকা ভাতাসহ অন্যান্য সুবিধাও দেওয়া হবে। আহতদের দেওয়া হবে এককালীন 3 থেকে 5 লাখ টাকা আর মাসিক ভাতা 15 থেকে 20,000 টাকা। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী শহীদদের স্বীকৃতি হবে জুলাই শহীদ আর আহতদের স্বীকৃতি হবে জুলাই যোদ্ধা। নুরনবী সরকার, 71, ঢাকা। পিরোজপুরে 17টি প্রকল্পে প্রায় 1,600 কোটি টাকার দুর্নীতির প্রমাণ পেয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সাবেক মুখ্য সচিব, সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী, সাবেক সংসদ সদস্য ও 2 জন সাবেক উপজেলা চেয়ারম্যান এই টাকা লোপাটে জড়িত ছিলেন। তাদের সহায়তা করেছেন স্থানীয় সরকার অধিদপ্তরের 11 জন প্রকৌশলী। নগর ভবনে এক সংবাদ সম্মেলনে তথ্য প্রমাণ সহ এই খবর জানান এলজিআরডি ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। 2020 সাল থেকে 24 সাল পর্যন্ত পিরোজপুর জেলার জন্য মোট 17টি উন্নয়ন প্রকল্প হাতে নেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ে। এইসব প্রকল্পের জন্য বরাদ্দ ছিল 3,500 কোটি টাকারও বেশি। কাজের তালিকায় ছিল সড়কের অবকাঠামো ও ব্রিজ থেকে শুরু করে নানা রকম বড় বড় প্রকল্প। কিন্তু প্রকল্পগুলো বাস্তবায়নের সময় নানা অভিযোগ ওঠে। প্রাথমিক তদন্তে নামে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। সবচেয়ে বড় অভিযোগ, কোনো কাজ না করেই অন্তত 1,000 কোটি টাকা তুলে নেয়া। পরে মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ তদন্তে মেলে 1650 কোটি টাকা লোপাটের প্রমাণ। 1810টি স্কিমের মধ্যে 370টি স্কিমের নথি গায়েব হয়েছে, অর্থাৎ সংরক্ষণ করা নাই, আমরা সরজমিনে পেয়েছি। চুক্তিমূল্য হতে অতিরিক্ত অর্থ উত্তোলন করা হয়েছে। দিজ আর দ্য ব্যত্যয়, আমি ব্যত্যয়গুলো বলছি আর কি, যে সমস্ত প্রবলেমগুলো হয়েছে ওখানে। চুক্তি মূল্যের চেয়ে অধিক বিল উত্তোলন করা হয়েছে। স্কিমের কাজ শুরু না করেই বিল উত্তোলন করা হয়েছে, এগুলো কিন্তু ফাইন্ডিংস। স্কিমের কাজ শতভাগ সমাপ্তি না করে বিল উত্তোলন করা হয়েছে। এক প্রকল্পের সাথে অন্য প্রকল্পের দ্বৈততা রয়েছে, অর্থাৎ এক প্রকল্প দেখিয়ে 2 বার 3 বার 4 বার বিভিন্ন প্রকল্পের বিল উত্তোলন করা হয়েছে। চুক্তিগত ঠিকাদার প্রতিষ্ঠানের পরিবর্তে অন্য ঠিকাদারকে বিল প্রদান করা হয়েছে, অর্থাৎ আমি যদি ঠিকাদার হই, আমাকে বিল না দিয়ে আরেকজনকে দিয়ে দিয়েছে। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই প্রকল্পগুলোর অনুমোদন নেন, যার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। পিরোজপুর 1 আসনের সাবেক মন্ত্রী সম রেজাউল করিম, পিরোজপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মেরাজুল ইসলাম ও সাবেক নজিরপুর উপজেলা চেয়ারম্যান জনাব নূরে আলম শাহিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়ার রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাবের সম্পৃক্ততার বিষয়টি প্রাথমিক তদন্তে উঠে আসে। সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানসমূহকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। প্রত্যক্ষভাবে জড়িত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীগণকে সাময়িক বরখাস্ত সহ তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা। স্থানীয় অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে কাজ করে যায়। সাজিদ সরকার, 71, ঢাকা। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে আদালত। দুদকের এক আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই নির্দেশনা দেন। অবৈধ সম্পদ অর্জনের মামলায় দুদকের তদন্ত কর্মকর্তা হাফিজুল ইসলামের আবেদনে এই নির্দেশ দেন আদালত। মহিম মিজানের রিপোর্ট। নানান মাধ্যম থেকে জানা যায়, সাবেক পুলিশ প্রধান বেনজিরের পরিবার বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছে। 2024 সালের 15 ডিসেম্বর বেনজির আহমেদ, তার স্ত্রী ও 2 মেয়ের বিরুদ্ধে 4টি মামলা করে দুদক। মামলায় বেনজির পরিবারের বিরুদ্ধে 74 কোটি 13 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়। গেল বছরের 18 এপ্রিল তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। পরে বেনজির ও তার পরিবারের নামে 697 বিঘা জমি, 19টি কোম্পানির শেয়ার, ঢাকায় 12টি ফ্ল্যাট ও 30 লাখ টাকার সঞ্চয়পত্র, 33টি ব্যাংক হিসাব ও 3টি বিও অ্যাকাউন্টের সন্ধান মেলে। পরে আদালতের আদেশে এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধ করে দুদক। এর আগে গেল বছরের 23 মে 83টি দলিলের বিপরীতে
345 বিঘা জমি ও 33টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয় আদালত। 26 মে আদালত বেনজির ও তার পরিবারের সদস্যদের নামে 119টি জমির দলিল, 23টি কোম্পানির শেয়ার ও 4টি ফ্ল্যাট জব্দের আদেশ দেন। সব মিলিয়ে 627 বিঘা জমি জব্দ করা হয়। গণহত্যা, দুর্নীতি, মানি লন্ডারিং সহ একাধিক মামলার পলাতক আসামি বেনজির সম্প্রতি সাবেক ফ্যাসিস্ট সরকারের অনুসারীদের সঙ্গে অনলাইনে কনফারেন্সে যোগ দিয়ে পুলিশ বাহিনী সম্পর্কে বক্তব্য রাখেন, জানিয়ে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কঠোর প্রতিবাদ জানায়। এরই মধ্যে বেনজির আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির এই নির্দেশনা এলো। দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র জজ জাকির হোসেন গালিব এই নির্দেশনা দেন। মহিম মিজান, ৭১, ঢাকা। অসুস্থতার কথা বলে কারাগারের আসামিদের হাসপাতালে আইসি দিন কাটানোর সত্যতা পেয়েছে দুদক। সকালে পিজি হাসপাতালে চলা অভিযানে এই অভিযোগের সত্যতা মেলে। দুদকের অভিযোগ, টাকার বিনিময়ে হাসপাতাল কর্তৃপক্ষকে অনেক আসামিকে অবৈধ সুবিধা দিচ্ছে। এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি ও তার স্বামীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। আরও জানাচ্ছেন জেমসন মাহবুব। বিভিন্ন মামলার আসামিরা অসুস্থতার নাম করে হাসপাতালে ভর্তি হয়ে ভিআইপি সুবিধা পাচ্ছেন, এমন অভিযোগে সকালে পিজি হাসপাতালে অভিযানে যায় দুদক। অভিযোগ, টাকার বিনিময়ে বন্দীদের নানা অবৈধ সুবিধা দিচ্ছেন হাসপাতালের কর্মীরা। অভিযানে ক্যাসিনো কাণ্ডে গ্রেপ্তার যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের হাসপাতালের আইসি জীবন ধারণের সত্যতা পায় দুদক। ক্যাসিনো কাণ্ডে গ্রেপ্তারের পর 32 মাস কারাভোগের প্রায় অর্ধেকটা সময় পিজি হাসপাতালের কেবিন ব্লকে রাজকীয় সুবিধা পেতেন সম্রাট। সম্প্রতি এই অবৈধ সুবিধা পাওয়ার তালিকায় আছেন এইচটি ইমামের ছেলে তানভীর ইমাম, এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম সহ অনেকেই। দুদক বলছে, এমন কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে। প্রিজন সেল আছে, সেখানে অনৈতিকভাবে যে অসুস্থ রোগী হিসেবে দীর্ঘদিন যাবৎ এখানে বসবাস করে এবং ভিআইপি সুবিধা গ্রহণ করে। তারা নিয়মের ব্যত্যয় ঘটিয়ে সেই এখানে প্রিজন যে সেল আছে সেখানে তারা ভর্তি না হয়ে সরাসরি তারা সিসিইউতে, আইসিইউতে তারা ভর্তি থাকে এবং সেটা বছরের পর বছর। এরকম আমরা 2-3টা তথ্য আমরা পেয়েছি। এদিন প্রায় 8 কোটি টাকা অবৈধ সম্পদ অর্জন এবং 59 কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি ও তার স্বামীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। 59 কোটি 79 লক্ষ টাকারও বেশি হস্তান্তর, স্থানান্তর, রূপান্তরের মাধ্যমে সন্দেহজনক লেনদেন করার অভিযোগ প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিকে আদালতের অনুমতি নিয়ে বাংলাদেশ ব্যাংকের লকার খোলার একদিন পরই বাংলাদেশ ব্যাংকের অভিযোগের প্রেক্ষিতে এই সংক্রান্ত অনুসন্ধান থেকে পরিচালক কাজী সাইমুজ্জামানকে সরিয়ে দিয়েছে দুদক। বাংলাদেশ ব্যাংকের যেই আপত্তি জানিয়েছেন তাদের কার্যক্রম সম্পর্কে জেমসন মাহবুব, ৭১, ঢাকা। এক সপ্তাহের মধ্যে ভোজ্য তেলের বাজারে অস্থিরতা ঠিক হয়ে যাবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। দুপুরে খুলনার দৌলতপুর জুট মিলের উৎপাদন কার্যক্রম পরিদর্শন করতে যান তিনি। এ সময় সাংবাদিকরা ভোজ্য তেলের বাজার সম্পর্কে জানতে বাণিজ্য উপদেষ্টা জানান, ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ও মজুদ যাচাই বাছাই চলছে। দ্রুতই এই অস্থিরতা ঠিক হয়ে যাবে। চিটাগং বন্দর থেকে নারায়ণগঞ্জ, খাতুনগঞ্জ সমস্ত বাজার ব্যবস্থায় মজুদ এবং সরবরাহ পরিস্থিতির আমরা পুরোপুরি বিশ্লেষণ করছি এবং তার জন্য যে ব্যবস্থাগুলো আমরা নিচ্ছি, এই ব্যবস্থার বিনিময়ে আমরা আশা করি সপ্তাহখানেকের মধ্যে আপনারা ভোজ্য তেলের বাজারে যে এই মুহূর্তে একটা কিছুটা যে অস্থিরতা আছে, এটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। সংস্কারে বিভক্তির গন্ধ আছে, তাই জনগণ অন্তর্বর্তীকালীন সরকারের এই সংস্কার মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, নির্বাচন প্রসঙ্গে কথা উঠলেই কিছু মানুষের গাত্রদাহ শুরু হয়ে যায়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, বিএনপি ক্ষমতায় নয়, দেশের জন্য রাজনীতি করে, তাই নির্বাচনকে ভয় পায় না। রাজধানীর মতিঝিল কলোনি এলাকায় বিএনপির 31 দফা কর্মশালায় এসব কথা জানান তারা। আরও জানাচ্ছেন নিবিড় সাহা। গৃহহীনদের
যথাসম্ভব গৃহের ব্যবস্থা করা। সোমবার এই কর্মশালা আয়োজন করে মতিঝিল থানা বিএনপি। অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, গণতন্ত্রকে রক্ষা করার জন্যই বিএনপির জন্ম। গণতন্ত্র নিশ্চিত না হওয়া পর্যন্ত স্বাধীনতাও নিশ্চিত নয় বলেও মন্তব্য করেন নেতারা। বাংলাদেশের মানুষের ভোটাধিকার। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, যারা নির্বাচন পেছাতে চায় তারা দেশের জন্য রাজনীতি করে না। বিএনপি নির্বাচনে ভয় পায় না। বিএনপি জনগণকে ক্ষমতায়িত করতে চায়, জনগণের ভোটে নির্বাচিত হতে চায়, তাই সেটার জন্য আমরা নির্বাচন চাই। যারা নির্বাচনে ভয় পায় নিশ্চয়ই জনগণ তাদেরকে ভালোবাসে না। আর আমরা নির্বাচন চাই কারণ জনগণ আমাদের সাথে আছে। অন্যদিকে সংস্কারে বিভক্তির গন্ধ আছে মন্তব্য করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, জনগণ অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার মেনে নেবে না, আর নির্বাচন প্রসঙ্গে কথা উঠলেই কারো কারো গাত্রদাহ শুরু হয়। এমনি ছোট্ট একটা দেশ, জনগণের ভারে ভারাক্রান্ত, ওনারা ভাগ করবে এই প্রদেশে। অর্থাৎ সংস্কারের কি একটা রূপ, এই রূপ যদি সংস্কারের হয়, আমি মনে করি এই দেশের মানুষ এই ধরনের সংস্কার কখনোই কামনা করে না। দর্শক, সংবাদের শুরুতেই আপনারা যেমনটা জেনেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তার বাসভবন যমুনায় দেখা করতে গিয়েছে বিএনপির একটি প্রতিনিধি দল। বৈঠকটি শেষ হয়েছে। এই মুহূর্তে সাংবাদিকদের ব্রিফ করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একটু বসে পড়ো, ওরা ক্যামেরা পাচ্ছে না, এই সাইডের ক্যামেরাগুলো পাচ্ছে না, ওইদিকে পায় না তো, তোমরা বসো না এই সাইডে, তোমরা আর একটু বসো না। ওটা নিয়ে নেন না, একটা তোমরা যদি আর একটু স্পেস দাও তাহলে ওরা দেখবে। সাম্প্রতিক ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে আমাদের জাতীয় স্থায়ী কমিটির সবাই সিদ্ধান্ত হয়েছিল যে আমরা অতি দ্রুত প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে তাকে আমাদের উদ্বেগের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো তার সামনে আমরা তুলে ধরব। একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে এটা আমাদের দায়িত্ব ছিল, আমরা সেই দায়িত্বটুকু পালন করেছি। আমরা আজকে যে বিষয়গুলো তার সামনে আলোচনা করেছি তা হচ্ছে যে এই যে ঘটনাগুলো ঘটেছে এর দায় সরকার এড়াতে পারেন না। এই জন্যে যে সরকারের বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে, বিভিন্ন যে বাহিনীগুলো আছে, তাদের সামনেই এই ঘটনাগুলো একের পর এক ঘটেছে, যেটা আমরা মনে করি দেশের সার্বিকভাবে দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, স্থিতিশীলতা তাকে যথেষ্টভাবে বিপন্ন করেছে এবং ফ্যাসিবাদকে সুযোগ করে দিয়েছে তাদের এই সম্পর্কে একটু কথা বলার। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা এই সরকারের সঙ্গে যেটা বারবার বলে এসেছি, এটা অন্তর্বর্তীকালীন সরকার, সুতরাং দ্রুত নির্বাচনের জন্য আমরা তাদেরকে আবারও তাগাদা দিয়েছি এবং ন্যূনতম যে সংস্কার সেই সংস্কারগুলো সম্পূর্ণ করে যে কাজ তারা করেছেন, ইতিমধ্যে কমিশন, রিফর্ম কমিশন করেছেন একটা, তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আপনার একমত হওয়ার প্রেক্ষিতে, আপনার কনসেনসাস হওয়ার প্রেক্ষিতে আপনার দ্রুত নির্বাচন দেওয়ার বিষয়টা আমরা তাদের সঙ্গে কথা বলেছি। আমরা প্রশাসনে যে সমস্ত ব্যক্তি এখনও যারা দোষর ছিলেন ফ্যাসিবাদের এবং যারা ক্ষতিগ্রস্ত করেছেন বাংলাদেশকে সামগ্রিকভাবে, তাদেরকে আইনের আওতায় আনার জন্য এবং একই সঙ্গে তাদেরকে প্রশাসন থেকে সরিয়ে দেওয়ার কথা আমরা বলেছি। আমরা যারা অর্থনীতির ক্ষতি করেছে, লুট করেছে, যারা লুণ্ঠন করেছে, তাদেরকে আমরা আবারও ফিরিয়ে আনার জন্য, টাকা ফিরিয়ে আনার জন্য, একই সঙ্গে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা সেটা দাবি করেছি। আমরা একই সঙ্গে যে কথাগুলো বলেছি তা হচ্ছে যে বিগত 15 বছর 16 বছরে যে মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক নেতা কর্মীদেরকে যে হয়রানি করা হয়েছে
সেই মামলাগুলো প্রত্যাহার করার ব্যাপারে আমরা নীতিগত সিদ্ধান্ত কথা বলেছি। তারা একমত হয়েছেন, তারাও আপনাদের সামনে কথা বলবেন, এই বিষয়গুলো তারা একমত হয়েছেন। আমরা দ্রব্যমূল্যের ব্যাপারে অত্যন্ত জোরালোভাবে বলেছি যে এই সরকারের অন্যতম প্রধান ব্যর্থতা হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না নিয়ে আসতে পারা। সেটা তারা বলেছেন যে তারা এটার উপর কাজ করছেন, এই কাজগুলো তারা দ্রুত করার চেষ্টা করবেন। সবশেষে আমরা আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলেছি এবং একই সঙ্গে আমরা সবশেষে যে কথাটা বলা আবারও বলেছি যে আপনার এই একটা আপনার কি চলছিলেন অভিযান, সেই অভিযানটা হচ্ছে ডেভিল হান্ট। আমরা অতীতেও অনেক অভিযান দেখেছি, সেই ধরনের কোনো পুনরাবৃত্তি যেন না হয়, অর্থাৎ কোনো ইনোসেন্ট মানুষ যারা আপনার যেন না হয় এবং এটা নিয়ে আবার যেন কোনো রকমের সমস্যা তৈরি করা না হয়, এই কথাগুলো আমরা অত্যন্ত জোরের সঙ্গে বলেছি। প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন এবং তিনি বলেওছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচনের ব্যবস্থা করে তারা কাজ করছেন। আমরা আশা করব যে জনগণের আশা যেটা আছে, প্রত্যাশা আছে যে অতি দ্রুত এবং একটা রোড ম্যাপ ঘোষণা করবেন তিনি, সেটার মধ্যে দিয়ে আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্পন্ন হবে বলে আমরা প্রত্যাশা করছি, জনগণও প্রত্যাশা করছে। এবং সেই সঙ্গেই আমরা যেটা বিশ্বাস করি যে গণতান্ত্রিক সরকারের যে আপনার ট্রানজিশন হবে গণতান্ত্রিক ব্যবস্থায়, সেটা অনেক সহজ হয়ে যাবে যদি আপনার একটা নির্বাচন অনুষ্ঠিত হয়। অনেক ধন্যবাদ। আমি আপনাদেরকে এটা দিয়ে যাবো। একটা ছোট্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে উপদেষ্টা আজকে একজন উপদেষ্টা বলেছেন যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত তারা নিয়েছেন, আলাপ আলোচনা করে পরবর্তী আমরা স্থানীয় সরকারের ব্যাপারে কোনো মতেই একমত হব না। আমরা খুব পরিষ্কার করে আগেও বলেছি, এখনো বলছি যে জাতীয় সরকারের আগে কোনো নির্বাচন হবে না। এটা ওনারা ঠিক করবেন, তবে ওনারা সম্ভব 15 তারিখের মধ্যেই ওনারা কিছু একটা বলতে যাবেন। ধন্যবাদ।